নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে বিশাখা। শুরু করছি জবাব চাই বাংলা। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয় জবাব চাইবো, তার একটাই দিক এই কারণ আমরা জানি যে শিয়রে এই মুহূর্তে রয়েছে করোনা তৃতীয় ঢেউ, এবং সেই ঢেউ কবে আছড়ে পড়বে এই বাংলার বুকে, সেই আশঙ্কায় আমরা কার্যত একেবারে দিশেহারা জায়গায় রয়েছি। এবং সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসকদের পরামর্শ মতো আমাদের একটাই রাস্তা, সবাই এটা বলছেন বিশেষজ্ঞরা, যে ভ্যাকসিনেশন যতটা বেশি সম্ভব মানুষকে যত তাড়াতাড়ি, যতটা বেশি হারে তাদেরকে দেওয়া যায়, রাজ্যবাসীকে দেওয়া যায়, সেই জন্যই যাবতীয় প্রচেষ্টা, যাবতীয় তাগিদ আমাদের আম জনতার মধ্যে থেকে। এবং সেই জায়গা থেকে আমরা কি সত্যি ভ্যাকসিনেশন ড্রাইভের সুযোগ সুবিধা পাচ্ছি? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যেভাবে জেলায় হোক বা শহরে, আমরা গত রাতের থেকে যে খবরটার দিকে নজর রেখেছিলাম, যে গত রাত থেকে যারা লাইনে দাঁড়িয়েছিলেন রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM, সেখানেও দেখেছি যে চরম বিশৃঙ্খলার ছবি। আমরা দেখেছি যে সেখানে আজকে সকাল পর্যন্ত, গত রাত থেকে যারা লাইন দিয়েছিলেন, গন্ডায় গন্ডায় মানুষ বলা যায়, তারা কিভাবে দাঁড়িয়ে থেকেও সকালবেলা তাদেরকে পুলিশের গুঁতো খেতে হলো। তারা তাদের ভ্যাকসিনেশনের দাবি যখন রাখলেন, বললেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে তারা এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা ভ্যাকসিন পেলেন না। পেলেন কারা? যাদেরকে পুলিশ এগিয়ে দিল, অভিযোগ তাদের তরফ থেকে, যাদেরকে পুলিশ এগিয়ে দিল তারাই প্রথমে এসে ভ্যাকসিন পেলেন। দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিনের জন্য ইতিমধ্যেই হাহাকার দেখা গেছে, রাজ্যে এসেছে কোভ্যাক্সিনের বেশ কিছু ডোজ, এবং তারপর যখন তারা নিতে গেছেন তাদেরকেই হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি আমরা হারোয়ার যদি আরও একটা চিত্র দেখি, সেখানেও কিন্তু রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে লাইনে দাঁড়িয়ে থাকলেন মানুষ, এবং লাইনে দাঁড়িয়ে থাকলেন না কিছু মানুষ। তারা কি করলেন? তারা একেবারে সেই কেরোসিন নেওয়ার যে লাইনটা আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, ইট পেতে রাখা, কিন্তু এখানে ইট পেতে রাখা হলো না। এখানে যেটা হলো, সেখানে কিন্তু মানুষ বললেন যে আমরা অন্য কাউকে দাঁড় করাবো। সেখানে 200-300 টাকার বিনিময়ে তারা সেই লাইনটা রাতভর রাখলেন, এবং তারপর সকালে যিনি ভ্যাকসিন গ্রহীতা, তিনি এসে ভ্যাকসিন নিলেন। কিন্তু এটাই কি রাজ্যের দস্তুর, যে কোথাও টাকা দিতে হবে বা কোথাও রাতভর লাইন দেওয়া হলে তারপরেও সকালে এসে ভ্যাকসিন পাবেন না? এবং পেয়ে যাবেন কারা? যাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, যারা কোথাও গিয়ে প্রিভিলেজড হচ্ছেন, যে কোনো কারণেই হোক। এই প্রশ্নগুলো তো উঠবেই, আর তারই জবাব চায় বাংলা। আমরা সেই নিয়েই প্রথমে দেখে নেব আমাদের প্রতিবেদন। সংক্রমণে খানিকটা হ্রাস পড়েছে, তবে দরজায় কড়া নাড়ছে তৃতীয় ঢেউ। সংক্রমণ রুখতে বিধি নিষেধ বহাল রেখেছে রাজ্য। সংক্রমণের লাগাম টানতে জারি রয়েছে টিকাকরণ, কিন্তু সেই টিকা নিতে গিয়ে পোহাতে হচ্ছে ঝামেলা, খেতে হচ্ছে পুলিশের গলা ধাক্কা। সোমবার এমনই ছবি ধরা পড়ল SSKM হাসপাতালে। এখন বলছে পুলিশ এসে বলছে কি কাগজ হবে না, কেন হবে না? আমরা তো কেউ বেলাইনে নেই, লাইন বাই লাইন নাম লিখে দাঁড়িয়ে আছি। প্রায় 18 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ গেলে উত্তেজনা আরও বাড়ে। ছবি শিলিগুড়িতেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন। অভিযোগ এমনই। একই সঙ্গে টাকার বিনিময়ে ভ্যাকসিন মিলছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। আমাদের বলে যে আজকে তোমাদের টেস্ট হবে, তোমাদের তখন বাড়িতে গিয়ে দিয়ে আসবো। সেই জায়গায় আমাদের তো তখন দিলই না। আদার ফুলবাড়ি, ডাবগ্রাম, কোথা থেকে রবীন্দ্রনগর, ওখান থেকে এসে সবাই তখন নিয়ে ভ্যাকসিন পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? হাড়োয়াতেও ভ্যাকসিন নিতে এসে নাকানি চোবানি শিকার স্থানীয়রা। অভিযোগ, রাত জেগে লাইনে দাঁড়ানোর পর। সঙ্গে আগে আলাপ সারবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর ইন্দ্রনীল খান, বিজেপি মুখপাত্র, এবং রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন ডক্টর কুণাল সরকার, বিশিষ্ট চিকিৎসক, এবং আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য। এবং প্রথমেই আমি যাব চিকিৎসক কুণাল সরকারের কাছে। আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, যে এই জায়গায় দাঁড়িয়ে, যেখানে আমরা জানি যে কেরলের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু মানুষ রাস্তায় বেরোচ্ছেন না, কিন্তু এখানে এ রাজ্যে আমরা রীতিমতো রাস্তায় ভিড় জমাচ্ছি, যদিও বিধিনিষেধ জারি রয়েছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় ভ্যাকসিনেশন ড্রাইভ যেভাবে চলছে, সেটা কি রাজ্যের মানুষের জন্য যথেষ্ট?
না, কেরলের সঙ্গে তুলনাটা হয়তো খুব অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ কেরল এখন বেশ সমস্যার মধ্যে আছে। তাদের প্রায় কম বেশি 25,000-এর কাছাকাছি দিনে ইনফেকশন হচ্ছে। সুতরাং কেরলের ব্যাপারটা আমি এখন উজ্জ্ব রাখছি। প্রথমত মানে তোমরা যে ছবিটা দেখালে, এই ছবিটা অত্যন্ত মর্মান্তিক। মানে এইভাবে কখনোই একটা ভ্যাকসিনেশন ড্রাইভকে এতটা ডিসঅর্গানাইজ ভাবে, যে সাধারণ মানুষ জেরবার হচ্ছেন, তারা নাজেহাল হচ্ছেন, তারা টাকা দিয়ে নিজেদের লাইন রাখছেন কেন? আমাদের এই কারণ একটা তো ব্যাপার আছে, সেটা হলো আমাদের একটা বিরাট জনসংখ্যা। সেই জনসংখ্যার তুলনায় আমাদের ভ্যাকসিনের সাপ্লাই ডেফিনেটলি কম, এবং কেন্দ্রীয় স্তরেও আমরা যে রেটে ভ্যাকসিনেশন করব ভেবেছিলাম তার থেকে আমাদের অগত্যা খানিকটা কম হারে ভ্যাকসিনেট করতে হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা এই অরাজকতাটাকে নর্মাল বলে মেনে নেবো। এটা হতে পারে না। আমাদের হাতে সেখানে আমরা টাইম দিতে পারি, সেখানে আমরা লোকাল স্তরে মানুষকে একটা সময় দিয়ে একটা সংখ্যা বলে সেখানে একটা অর্ডারলি ভাবে অনেকটা ভ্যাকসিনেশনকে করা যেতে পারে। আর সেকেন্ডলি আমি যে কথাটা বলবো, যে আমরা যেখানে সাধারণ মানুষের মধ্যে এই হাহাকার ভ্যাকসিনেশন নিয়ে, সেখানে কিন্তু আমরা আজও অবলীলাক্রমে একটা অ্যাজ এ গভর্নমেন্টাল পলিসি আমরা 30% ভ্যাকসিন প্রাইভেট সেক্টরে দিয়ে দিচ্ছি, যার রেট অফ ভ্যাকসিনেশন অত্যন্ত স্লো। প্রাইভেট সেক্টর আজকে তারা 30% ভ্যাকসিন নিচ্ছেন, কিন্তু সেটাকে তারা একটা ফাস্ট এনাফ রেটে দিতে পারছেন না। সুতরাং আমরা এই পুরো ব্যাপারটাকে একটু রিভিউ করি, কারণ আমাদের প্রথম কথা ছিল যে আমরা সারা দেশে 50,000 সেন্টার থেকে ভ্যাকসিনেট করব। আলটিমেটলি সাপ্লাই কম বলে সেটা অ্যাবাউট 34-35,000 সেন্টারে এসে দাঁড়িয়েছে। সেটা 30,000 হোক, 35,000 হোক, প্রশ্ন হলো এই অরাজকতাটা কেন হবে? ঠিক এই জায়গা থেকে অরাজকতার প্রশ্ন থেকেই ডক্টর সরকার, আমার মনে হয় যে প্রশাসনের যারা এই মুহূর্তে শাসক দল, সেই শাসক দলের যিনি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অরাজকতা নিয়ে আমার মনে হয় তার কাছেই সরাসরি যাওয়া উচিত। আমি কোহিনুরের কাছে যাব, তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার। কোহিনুর, আপনার কি মনে হয় যেটা চলছে সেটা কি ঠিক চলছে? এভাবেই কি ভ্যাকসিনেশন ড্রাইভ চলা উচিত, যে জায়গায় আমরা জানি যে তৃতীয় ঢেউ একেবারে দোরগোড়ায়? এবং সেই সঙ্গে আমরা বলবো যে গত 24 ঘন্টায় আমরা দেখেছিলাম যে যেভাবে দু অঙ্কে কিন্তু আবার মৃতের সংখ্যা চলে এসেছে রাজ্যে। দেখুন, একটা পরিষ্কার কথা, যদি ভ্যাকসিন আসে, যদি ভ্যাকসিন অভাব না হয়, তাহলে এরকম কিছু হবে না। আমাদের তো একটাই কথা, একটা খুব সিম্পল ইস্যু। ধরুন আজকে জুলাই মাস, গত বাজেটে ছিল 35,000 কোটি টাকার বাজেট এই হেলথ অ্যান্ড স্যানিটাইজেশন। সেই ভ্যাকসিনের টিকাকরণের জন্য খরচা হচ্ছে কত? 4.5 করোড়। 4.5 করোড়, মানে 4.5 করোড়, 4,500 কোটি টাকা, 35,000 কোটি টাকার মধ্যে এক বছরে খরচ হয়েছে। আমরা তো বলছি যে ভ্যাকসিনেশন করতে গেলে সেন্ট্রাল করুক না, সেন্ট্রাল প্রক্রিয়া করুক, যেটা ডাক্তারবাবু বলছিলেন যে সেন্ট্রাল প্রপার রিভিউ করে প্রক্রিয়া করুক, তারা নিজের হাতে প্রক্রিয়া করুক। তারা নিজের হাতে প্রক্রিয়ারমেন্ট রাখছে না কেন? এটাই তো পালস পোলিওর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল প্রক্রিয়ারমেন্ট করে দেবে, সেই প্রক্রিয়ারমেন্ট করে দিচ্ছে না। সেন্ট্রাল কেন প্রক্রিয়ার করছে না? আর আরেকটা জিনিস আমি বলি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, আপনি তাহলে ব্যাপারটা বুঝে যাবেন। ধরুন এবছর সেন্টার, এ মাসে সেন্টার বলেছিল জুলাই মাসে, আজকে তো অগাস্ট মাস হয়ে গেল, জুলাই মাসে বলেছিল 75 লক্ষ ভ্যাকসিন আসবে পশ্চিমবাংলায়। এসছে কত? 25। এই 75-25-এর ডিফারেন্সটা কত? 1/3। তো 1/3 আসলে সেখানে সাপ্লাই কম হলে তো মানুষের মধ্যে উদ্বিগ্ন হবেই মানুষ, এবং মানুষ প্যানিকড হয়ে আছে। থার্ড ফেজ আসবে, থার্ড ড্রাইভ আসবে, সেখানে মানুষ প্যানিক, মানুষ ভ্যাকসিন করতে চাইছে। কোথাও গিয়ে প্রশাসনিক গাফিলতি, এর আগেও আমরা কোহিনুর আপনার কাছ থেকে বিভিন্ন সময় আমরা জবাব চেয়েছি। প্রশাসনিক শাসক দলের প্রতিভূ হিসেবে আপনি কিন্তু সেই জায়গাটা খুব সুনিপুণভাবে এড়িয়ে যান, আজকেও সেটাই এড়িয়ে গেলেন। এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। দেখুন কোহিনুর, একটা বিষয় বুঝতে হবে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা বিষয় বুঝতে হবে, ডিমান্ড সাপ্লাই এগুলো একটা দিক, অন্য দিক কিন্তু প্রশাসনিক গাফিলতি, যেখানে পুলিশ ঘাট ধাক্কা দিচ্ছে যারা রাতভর দাঁড়িয়ে রইলেন সেই সমস্ত মানুষগুলোকে ভ্যাকসিন দিয়ে তাদের, এবং তারা কথা বলছি, যারা দাঁড়িয়ে আছেন তারা বলছেন যে আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এসেছি, নিজেদের মতো একটা নোট তৈরি করেছি যে কে আগে কে পরে নামের তালিকা, সেই তালিকাটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলা হচ্ছে এবং পুলিশ ছিঁড়ে ফেলছে। তারপরে যারা মর্নিং এ এলেন তাদেরকে এগিয়ে দেওয়া হলো, রাতভর যারা দাঁড়িয়ে রইলেন তাদেরকে পাওয়া গেল না। এরকম বড়নগরে দু একটা এক্সাম্পল এসেছিল, পুলিশ বড়নগরে এরকম দু একটা এক্সাম্পল এসেছিল,
পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নিচ্ছে, তাদের জেলের মধ্যে পুরেছে। কিন্তু এই ব্যাপারটা, আমি তো এইটা সিম্পল বলছি, এই ল্যাকটা হওয়ার জায়গায় থাকতো না যদি সেন্টারে ভ্যাকসিনেশন পলিসিটা রাইট হতো। আবার এই ল্যাকটার জায়গায় থাকতো না যদি প্রশাসন আরেকটু নিজেদের নজরটাকে আরো বাড়াতো। আরে না, আপনার যদি কম থাকে তাহলে তো ল্যাকটা থাকবেই না। এরকম একটা ছবি একটাই নয়, আমরা শিলিগুড়িতে দেখতে পাচ্ছি, আমরা হারোয়াতে দেখতে পাচ্ছি, এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কোহিনূর বেআইনি ভ্যাকসিনেশন ক্যাম্প করছে। এটা আজকে নয়, এটা দেবাঞ্জনের কাণ্ড হয়েছে। এর গতকাল আমরা এই শোতেই আমরা ব্রেক করেছিলাম নোয়াপাড়াতে একটি ক্লাবে, যেটা হয়েছে যে সেখানে একজন 30 এপ্রিল, তিনি একজন সরকারি একজন আধিকারিক, তিনি পুরসভার একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তিনি যখন ভ্যাকসিন নিয়েছেন তারপরে এত দিন হয়ে গেছে, 84 দিন হয়ে গেছে, দ্বিতীয় ডোজ নিতে যাবেন, এখনো পর্যন্ত তিনি জানেই না যে কেন তার কাছে এখনো পর্যন্ত সার্টিফিকেট এলো না, কারণ সেটা আদৌ ঠিক ছিল, আদৌ বেআইনি ছিল নাকি ওটার ভ্যাকসিনেশনে কোনো ডোজ ছিল, সেটাই তারা জানে না। প্রশাসন কোথায়? আপনি কথাটা বুঝতে পারছেন। আমরা ইন্দ্রনীল বাবুর কাছে এই জায়গায় আসতো না, আমি আবার বলছি ওটা একটা আলাদা জায়গা, ওটা একটা আলাদা সেক্টর, ওটা একটা আলাদা সেক্টর। এবার হ্যাঁ, ইন্দ্রনীল বাবু। হ্যাঁ, বিষয়টা হলো আজকে আমরা যখন এই বিষয় নিয়ে, এটা ডিবেটের বিষয় নয়, এটা বাস্তব যে একটা সিচুয়েশন চলছে পুরো ভারতবর্ষে এবং পুরো বিশ্বজুড়ে, সমগ্র বিশ্বজুড়ে একটা করোনা মহামারী চলছে, যেখানে মানুষ আজকে চিন্তিত, আতঙ্কিত ভবিষ্যৎ নিয়ে। এবং এর মধ্যে আশার আলো যে আজকের দিনে যখন আমরা আলোচনা করছি, এই সময় ভারতবর্ষ জুড়ে 47 কোটি ভ্যাকসিনেশন হয়ে গেছে এবং আমাদের যে টার্গেট ছিল জুলাইয়ের যে 13.5 কোটি ভ্যাকসিনেশন করা, সেটা কিন্তু আমরা সাকসেসফুল হয়েছে এবং প্রতি মাসে কিন্তু এই টার্গেট থেকে আমরা আরো বাড়বো, যাতে আগামী অর্থাৎ এই বছরের মধ্যে আমরা 100 কোটির যে টার্গেট নিয়েছি ভ্যাকসিনেশনে, সেটাকে ক্রস করার জন্য। কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে, যেটা হলো এই যে পুরো স্বাস্থ্য বিষয়টা কিন্তু রাজ্যের বিষয়, হেলথ ইজ আ স্টেট সাবজেক্ট ভারতের সংবিধান অনুযায়ী। কিন্তু আমাদের কিছু কিছু রাজ্য দেখা গেছে, যেমন পশ্চিমবঙ্গ, তারা একসময় ভোটে ইশতেহারে বলেছিল যে তারা ভ্যাকসিন প্রকিওর করবে, কিন্তু তারপরে যখন ভোটে হয়ে গেল, ফল ঘোষণা হয়ে গেল, হাত তুলে দিল, বললো ভ্যাকসিন তারা প্রকিওর করতে পারবে না, তারপর কেন্দ্রের কাছে দায় ছেড়ে দিল। কিন্তু কেন্দ্র কিন্তু দায় ছাড়েনি রাজ্যের কাছে, কেন্দ্র সেই ভ্যাকসিন নিজে ক্রয় করেছে এবং তার জন্য কোহিনূর ঠিকই বলেছে, 35,000 কোটি টাকা বরাদ্দ করেছে, এবং যাতে প্রত্যেক মানুষ অর্থাৎ যাদের দরকার আছে সেই ভারতবাসী, আমি কমপ্লিট করিনি তোমার সময় ইন্টারাপ্ট করিনি, তো 35,000 কোটি টাকা যে টোটাল যে শুধু ভ্যাকসিনেশনের পারপাসে কিন্তু বরাদ্দ হয়েছে এবং সেই জন্য আজকে কিন্তু ভ্যাকসিনেশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে এর ইমপ্লিমেন্টেশনটা হওয়া উচিত রাজ্যের মাধ্যমে, কারণ হেলথ ইজ আ স্টেট সাবজেক্ট। আপনারাও জানেন যে রাজ্যের প্রত্যেকটা মেডিকেল কলেজ, সরকারি যে হাসপাতালগুলো আছে, সব কিন্তু রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য দপ্তর নিয়ন্ত্রিত। প্রত্যেক ওখানে ডাক্তার, সিস্টার এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু রাজ্য সরকারের অধীনে। এবং সেখানে অদ্ভুত দুঃখের বিষয় কি, আজকে আমরা সমগ্র বিশ্বে আজকে কিন্তু বহু চর্চিত কোভিন অ্যাপ, কিন্তু আজকে কোভিন অ্যাপ তাতে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মতন একটি রাজ্যে দেখা যাচ্ছে যে কোভিন অ্যাপে আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না। আজকে কোভিন অ্যাপে করা হয়েছিল এই জন্যই যাতে এই ভিড়, মারামারি, এই অরাজকতা না হয়, মানুষকে লড়াই না করতে হয়। ভ্যাকসিনের ডোজ যার যখন টাইম হবে, যেদিন ডেট হবে, সেই অনুযায়ী কোভিন অ্যাপে বুক করে তারপর কিন্তু যাওয়ার কথা। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু কোভিন অ্যাপে একটা ভ্যাকসিনেশন সেশনও কিন্তু লঞ্চ করছে না, যেগুলো বিনামূল্যে আছে। আপনি কোভিন অ্যাপে আপনার যেখানে বসে স্টুডিও, সেখানকার পিনকোড দিয়ে সার্চ করুন, দেখবেন শুধুমাত্র প্রাইভেট গুলো দেখাচ্ছে, একটিও সরকারি ভ্যাকসিনেশন সেশন দেখাচ্ছে না। অর্থাৎ মানুষকে দ্বারস্থ হতে হচ্ছে, শাসক দলের যে পার্টি অফিসে বলতে হচ্ছে, কাউন্সিলরের কাছে দ্বারস্থ হতে হচ্ছে, সেখানে গিয়ে বলতে হচ্ছে, বা ক্লাবের যে আমি আরেকটা ইনপুট এখান থেকে একটু দেওয়ার চেষ্টা করব আপনার কথার ভিত্তিতে। আপনি কোভিন অ্যাপের কথা বলছেন তো, আপনি তো কোভিন অ্যাপের কথা বলছেন। আমরা কিন্তু বেশ কিছু জেলায় বেশ কিছু জায়গায় আমরা খবর পাচ্ছি, যেটা আজ বলে নয়, অনেক দিন ধরে যখন থেকে ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু হয়েছে, সেই জায়গা থেকে শাসক দলের প্রতিনিধিরা তারা বাড়িতে গিয়ে যাদেরকে কুপন হাতে দিয়ে আসছে, তারাই পরের দিন গিয়ে ভ্যাকসিনেশন ড্রাইভের জন্য তারা যেতে পারছেন ক্যাম্পে, এবং সেখানে গেলে সেখানেও কিন্তু কোথাও অভিযোগ উঠছে যে আমরা ওরা চলছে। শাসক দলের প্রতিনিধি হলে হ্যাঁ আপনাকে দেওয়া হবে ভ্যাকসিন, যদি আপনি বিরোধী হন তাহলে পাবেন কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন, সেখানেও এই অভিযোগগুলো উঠে আসছে। আজকে যে দলতন্ত্র তৃণমূল আজকে পুরো সবকিছুর মধ্যে একটা দলতান্ত্রিক যে পরিবেশ করে দেয়, সেটা ভ্যাকসিনের মতন এত একটা ইম্পর্টেন্ট ইস্যু, একটা মানুষের জীবন মরণের ব্যাপার। আজকে তো করদাতার টাকায় এই ভ্যাকসিন গুলো ক্রয় হচ্ছে। এই ভ্যাকসিন গুলো তো প্রত্যেকটা মানুষের, সে বিরোধী হতে পারে, শাসক দলের সমর্থন হতে পারে, বা অন্য কোনো দলের হতে পারে, বা কোন নির্দল হতে পারে, কিন্তু তার কিন্তু প্রত্যেকের অধিকার এই ভ্যাকসিন বিনামূল্যে পাওয়ার। কিন্তু তারপরেও কেন একটা শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে পার্টি ওয়ার্কারদের, তাদের হাতে শরণাপন্ন হতে হচ্ছে, বাবা দয়া করে
করে আমার ভ্যাকসিনটা লাগিয়ে দাও, এটা কেন করতে হবে? আজকে মানুষ সসম্মানে কোহিনূর, কোহিনূর, আপনার কিছু কেন 16ই জানুয়ারি থেকে ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে। পারবে না? পশ্চিমবাংলায় 1,81,00,000 মতো ভ্যাকসিন প্রথম ডোজ হয়েছে, প্রায় 70 লক্ষের মতো সেকেন্ড ডোজ, মানে দুটো ডোজ কমপ্লিট হয়ে গেছে, প্রায় 2.5 কোটি। তার মধ্যে 2,12,00,000 স্টেট গভর্নমেন্ট ডাইরেক্ট দিয়েছে তার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে। তাহলে ইন্দ্রনীলবাবুর কথা অনুযায়ী মানে তৃণমূল কংগ্রেসের কর্মী বা তৃণমূল কংগ্রেস করেন 2.5 কোটি লোক আছে বাংলায়, মানে 10 কোটি ভোটারের মধ্যে 2.5 কোটি সক্রিয় তৃণমূল কংগ্রেস করে, তাহলে শুনেই নিন। 30% ভোট পেলেন কি করে? তাহলে কি আপনাদের শুনে মনে নিন, হয় কোহিনূর, শুনে নিন। আমি আসছি ইন্দ্রনীল বাবু আপনার কাছে আসছি, কিন্তু আমার একটা প্রশ্ন, আপনার কি মনে হয় যে এই রাজ্যে যারা সাধারণ মানুষ তাদেরকে হয় বিজেপি হতে হবে নয়তো তৃণমূল হতে সাধারণ হবে? মানুষ পেয়েছে বলেই তো সংখ্যাটা এরকম দাঁড়িয়েছে। না না, আমি বুঝলাম না আপনার এই talking on প্রশ্নটার statistics. জায়গাটাই বুঝলাম না। কেন সাধারণ জায়গাটা আমি আবার একটু বুঝিয়ে দিই, এক না, সেকেন্ড। না, না, আমি বুঝতে পেরেছি আপনি না, কোন আপনি দিকে hit করছেন। কোনটা বলছেন যে আপনি- বুঝতে পারেননি না বুঝতে পেরেছেন? which ঠিক one আছে, which আমার one is মনে your হয় সেই stand? বিষয়টা নিয়ে কথা বলার Which জন্য one is আমরা your stand? আসবো, বুঝতে পেরেছেন কি পারেননি? আমরা আসবো, আমরা যদি ইন্দ্রনীল বুঝতে বাবুর কাছে পেরেছেন তাহলে আসবো, very good, না তারপর বুঝতে পারলেন বলছি। আরো আপনাকে একবার সময় দেবো, কিন্তু তার আগে একবার ইন্দ্রনীল বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে একবার সব্যসাচী বাবু আমাদের সঙ্গে রয়েছেন। সব্যসাচী বাবু, আমরা দেখতে পাচ্ছি একদিকে জনসাধারণ, একদিকে আম জনতা, অন্যদিকে স্টেট ভার্সেস সেন্টার, কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই কোভিডের ড্রাইভ, অর্থাৎ কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভ? টিকাকরণ কোথায় রয়েছে? দেখুন, আমি এই আলোচনাটা যেদিকে হচ্ছে, ডক্টর সরকার শুরু করবার সময় যেটা বলেছেন যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এই ডিসঅর্গানাইজড ওয়েতে হওয়াটা কখনোই কাঙ্ক্ষিত নয়, সেটা সেন্টারের থেকে বা স্টেটের থেকে। হ্যাঁ, কোহিনূর মজুমদার যখন বলেছেন বলবার সময় যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অপ্রতুলতা আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অপ্রতুলতার জায়গা আছে, কেন্দ্রীয় সরকার প্রক্রিয়র করতে পারতেন, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে রাজ্য সরকারও প্রক্রিয়র করতে পারতেন, রাজ্য সরকারের কাছে সেই ক্ষমতা দেওয়া ছিল। বিশেষত যে রাজ্য সরকার যারা দুর্গাপুজোর সময় 50,000 টাকা করে ক্লাবগুলোকে পুজো করবার জন্য দিতে পারেন, তারা একটু যদি তাদের অনুগ্রহ হতো সাধারণ মানুষের প্রতি, তাহলে এটা প্রকিউরমেন্টের ক্ষেত্রে সমস্যা বোধহয় খুব একটা হতো না। যাই হোক, এখন একটা ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু হয়েছে। এখন দেখলাম যে দুয়ারে ভ্যাকসিন বলে একটি প্রকল্প শুরু হয়েছে, একটি কর্মসূচি, সেটা একটি মাত্র জেলা বাঁকুড়া, সেখানে চালু হয়েছে। হাইকোর্টে হলফনামা দেওয়ার সময় মহামান্য হাইকোর্ট প্রায় 23টি প্রশ্ন ফ্রেম করে দিচ্ছেন, এবং একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, পপুলেশন অনুযায়ী কতজন ভ্যাকসিনেটেড হচ্ছেন, এই রেশিওটা কত? এবং সেটা যখন আমরা দেখছি, তখন ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গে খুবই দুর্বলতর জায়গায়, এবং বিশেষ করে একদম জিওগ্রাফিক্যাল লোকেশন ধরে ধরে যদি যান, রাজ্য সরকার যে অ্যাফিডেভিট দিয়েছেন সেখান থেকে দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে ডিসেন্ট্রালাইজ নয়। আজকে বলুন তো, এই যে হারোয়ার উদাহরণটা আসছে আমাদের কাছে, কিংবা অন্য একটা জায়গায় দূর থেকে একটা জায়গায় চলে আসছেন, কেন ভ্যাকসিনেশন প্রসেসটা ডিসেন্ট্রালাইজড হবে না? কেন আমাদের স্বাস্থ্যকর্মীরা, এই রাজ্য সরকারের অসংখ্য প্রকল্প আছে, সেই স্বাস্থ্য প্রকল্পের স্বাস্থ্যকর্মীদেরকে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলোর জন্য নেসেসারি ট্রেনিং দিয়ে তাদেরকে ব্যবহার করা হবে না? এইগুলো প্রশ্ন। আমার মনে হয় যে এই কেন্দ্র রাজ্য সংঘাতটাকে স্বাস্থ্য পরিষেবার মধ্যে না এনে আমরা যদি সকলে এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দিয়ে দেখি, এবং সরকার যদি একটু সঠিকভাবে নিজেদেরকে পরিচালিত করে নেন, যেমন এই যে পরপর ক্যাম্প নিয়ে গন্ডগোল হচ্ছে, এগুলো কি এক্সপেক্টেড নাকি? আপনি বলুন তো, সোনারপুরের ঘটনা, কসবার ঘটনা, বা একটার পর একটা ঘটনা, হ্যাঁ হয়তো আপনি বলবেন যে এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলো জনস্বাস্থ্যের মতন ইস্যুকে কেন্দ্র করে ঘটবে কেন? আমাদের দেশই তো ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্য সৃষ্টি করেছিল, তাহলে কেন আমরা পাচ্ছি না? এখানে দোষ কেন্দ্র রাজ্য উভয়ের, কিন্তু যেইখানে সমাধানটাও কিন্তু উভয়কেই বার করতে হবে, কারণ জনসাধারণ তাদের দুজনেকেই কিন্তু এখানে ক্ষমতা দিয়েছেন মানুষকে, যাতে তারা পরিষেবা পৌঁছে দিতে পারেন। একদমই। আমরা আরো একবার যাব, চিকিৎসক কুণাল সরকার আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে যেটা জানতে চাইবো ডক্টর সরকার, যে আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যখন লাইন দেওয়া হচ্ছে, সেটা রাত জেগে লাইন দেওয়া হোক বা সকালে লাইন দেওয়া হোক, সেখানে কোভিড বিধি, যেখানে রাজ্যে একটা বিধিনিষেধ জারি রয়েছে, সেখানে কোভিড বিধি তো একেবারে শিখে উঠেছে, এবং সেই জায়গা থেকে যদি এই লাইনগুলোর দিকে দেখা হয়, তাহলে তো তৃতীয় ঢেউ শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা যেতে পারে। একজন অ্যামেচার হিসেবে আমার অন্তত তাই মনে হচ্ছে।
দেখো, তোমাদের অবজারভেশন ডেফিনেটলি ঠিক, এখন তার সঙ্গে তো বিতর্কের বিষয় এটা নয়, কিন্তু আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে বারবার এই কথাটাই বলবো যে আমাদের আজকের দিনে জানা আছে যে আমাদের রাজ্যে দৈনিক 2.5 কোটি 2 কোটি 70, আমরা কখনো আমরা 2.5 লক্ষ কি আমরা 2,70,000 এরকম একটা রেঞ্জে আমরা ভ্যাকসিনেশন করতে পারছি। আমরা জানি আমাদের হাতে এই কটা গভর্নমেন্টাল ভ্যাকসিনেশন সেন্টার আছে, হয়তো মাঝে মধ্যে 2-4টে ক্যাম্প এদিক ওদিক দেখা যাবে, কিন্তু সেই ব্যাপারটাকেও তো মানুষের স্বার্থের জন্য আমরা একটা সেন্স অফ অর্গানাইজেশন নিয়ে কেওসটা অ্যাভয়েড করে মানুষ হাড্ডাহাড্ডি জন্তু জানোয়ারের মতো একে অপরকে পাদপিষ্ট করে ভ্যাকসিন নিতে যাচ্ছে, এটার তো কোনো প্রয়োজন ছিল না, না? কারণ আমরা ভালো করেই জানি যে কি ভারতবর্ষের 100 কোটি মানুষ, কি পশ্চিমবঙ্গের 8 কোটি মানুষকে আমি তুমি চাইলেই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কি 7 দিনের মধ্যে ভ্যাকসিনেট করা যাবে না। এটা তো কোনো অজানা সত্য ছিল না। সুতরাং সেন্টারের তরফ থেকে যেমন আমাদের সাপ্লাই কোয়ান্টিফিকেশনের প্রবলেম আসছে, সেখানে সাধারণ একজন মানুষ হিসেবে দেখতে খারাপ লাগছে যে এসএসকেএম এর মতো জায়গায় বা গভর্নমেন্টাল ইনফ্রাস্ট্রাকচারে যেখানে প্রচুর লোকজন কাজ করেন, আমাদের ছুঁচে সুতো পড়াবার লোক আছে, সেই সব জায়গায় কেন আজকে সাধারণ মানুষকে অসম্মানিত হতে হবে? তাদের সিটিজেন সেন্স অফ রাইট কেন আমরা আজকে ডিফাইন করব? কারণ সেই মানুষটা বেঁচে থাকার জন্য আজকে এক জায়গায় ভ্যাকসিনেশনের দিকে গেছিল। আমার মনে হয় রাজ্য সরকারকেও এই ব্যাপারে একটা মানুষের অধিকার, তার সেলফ ডিগনিটি, তার রাইট টু লিভ, এই সমস্ত ব্যাপারগুলো সম্বন্ধেও তাকে আজকে ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। এইভাবে আমরা মানুষকে ভ্যাকসিনেশনের নাম করে অসম্মান করতে পারি না। আমরা শুনছি আমাদের এই আলোচনায় বিভিন্ন দিক উঠে আসছে, এবং তার মধ্যে যে জায়গাটায় পিন পয়েন্টেড হচ্ছে সেটা হলো জনস্বাস্থ্য কি করে এভাবে বারবার প্রশ্নচিহ্নের মধ্যে বা তার সামনে দাঁড়াতে পারে, এটাই আমাদের প্রশ্ন, এবং আরো প্রশ্ন থাকবে। কিন্তু তার মধ্যে এই সমস্ত প্রশ্ন যখন উঠছে, সেই জায়গা থেকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভ্যাকসিনেশন বিষয় নিয়ে কেন রাজ্যে অপ্রতুল, কেন মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না, সেই নিয়ে কি বলেছিলেন একবার শুনে নেব টুইস্ট বাইট। আমরা যা ভ্যাকসিন পেয়েছি, কি বলেছে আমরা নাকি সেগুলো কাজ করিনি। আমি চ্যালেঞ্জ করছি, কিছু কিছু নেতারা অনেক বড় বড় ভাষণ দিয়েছে ত্রাতার ভূমিকায় নেমে। গুজরাট, রাজস্থান, আমাদের থেকে ছোট ছোট স্টেটগুলো আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে, কিন্তু বাংলাকে এরা বদনাম করে আর বাংলাকে ভ্যাকসিন দেয় না, বড় বড় কথা বলে। আমরা শুনলাম কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাকে বদনাম করার জন্যই ভ্যাকসিন দেওয়া হচ্ছে না কেন্দ্রের তরফ থেকে। সরাসরি অভিযোগ করেছিলেন তিনি, 30শে জুন এই কথাটি বলেছিলেন, এবং এখনো পর্যন্ত কিন্তু এই কথাতেই তার দলের যারা প্রতিনিধি, তার প্রশাসনের যারা প্রতিনিধি, তারা কিন্তু এই জায়গাতেই এখনো পর্যন্ত স্টিক করে আছেন। বিভিন্ন সময় আমরা সেই কথা শুনেছি। আমরা একবার আসবো ডক্টর ইন্দ্রনীল খাঁ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর ইন্দ্রনীল খাঁ, আপনি একজন চিকিৎসক, আপনি কোভিড সিচুয়েশনে মানুষের পাশে থেকে অনেকের চিকিৎসা করেছেন এবং আপনি পাশে থেকে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এই যে কথাটা বলা হলো যে রাজ্যকে বদনাম করার জন্য ভ্যাকসিন পাঠাচ্ছে না কেন্দ্র, সেটা কিন্তু এখনো কি এতটাই প্রাসঙ্গিক? আপনার কি মনে হয়? আপনাকে 1 মিনিটের সময় দিলাম। দেখুন, রাজ্যের একজন ইলেক্টেড প্রধান, মানে উনি অবশ্য আনইলেক্টেড, সেটা অন্য বিষয়, যাই হোক, চিফ মিনিস্টারের চেয়ারে বসে আছেন, তো আমি নিশ্চয়ই সেটাকে রেসপেক্ট করি। কিন্তু চিফ মিনিস্টার হয়ে উনি যদি কন্টিনিউয়াস একটা অন্যান্য রাজ্যের সাথে, সে কংগ্রেস শাসিত রাজস্থান বা বাম শাসিত কেরল, নাকি বিজেপি শাসিত গুজরাট, নাকি উত্তরপ্রদেশ, এরকম বিভিন্ন রাজ্যের সঙ্গে একটা কম্পিটিশন, এটা কি হেলদি? একটা ভারতবর্ষের মতন একটা দেশ যেখানে বিভিন্ন রাজ্যের, কোনো রাজ্যে এখন যেমন কেরলে সবচেয়ে বেশি কোভিড হচ্ছে, তো সেখানকার একরকম প্রায়োরিটিস হবে। পশ্চিমবঙ্গে যখন কোভিড সবচেয়ে বেশি হচ্ছে তখন একরকম প্রায়োরিটিস হচ্ছে, এবং কোনো অংশে পশ্চিমবঙ্গে ভ্যাকসিন কমেন। আজকে যে একটু আগে যে তৃণমূলের প্রবক্তা যে বলছিলেন যে 2,12,00,000 যে ভ্যাকসিনে ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে, সেই 2,12,00,000 ভ্যাকসিন কিন্তু তার মধ্যে মাত্র 18 লক্ষ ভ্যাকসিন শুধুমাত্র এই রাজ্য সরকার ক্রয় করেছে। রাজ্য সরকার প্রতি এত লক্ষ লক্ষ ক্লাবকে লক্ষ লক্ষ করে টাকা দিয়ে যাচ্ছে, কেন? ফুটবল খেলার জন্য না কি খেলার জন্য? খেলা হবে দিবস পালনের জন্য, কিন্তু তারা ভ্যাকসিন কেনে না। মাত্র 18 লক্ষ ভ্যাকসিন কিনেছে, যখন হাতে সুযোগ ছিল। বাকি 25 লক্ষ ক্যান্সেল করে দিয়েছে অর্ডার।
কিন্তু 21শে জুনের পর থেকে রাজ্য সরকার কিনতে পারে না, জানো? আমি তো ইন্টারাপ্ট করিনি, আরে ভুল কথা বলছেন। 2 কোটি ভ্যাকসিন 21শে জুনের পর রাজ্য সরকার কিনতে পারে না। বেশি আজকে এই মুহূর্তে অ্যাডভান্স অর্ডার দেওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য অলরেডি বরাদ্দ 2,95,00,000 যে ভ্যাকসিন, তা কিন্তু পরিষ্কার যে ডেটা দেখাচ্ছিলেন মুখ্যমন্ত্রী সেই ডেটাতেই পরিষ্কার লেখা আছে 2,95,00,000 ভ্যাকসিন কিন্তু কেন্দ্র অলরেডি রাজ্যের জন্য বরাদ্দ করে রেখেছে। তার মধ্যে 2 কোটি অলরেডি পৌঁছে গেছে এবং বাকি 95,00,000 এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই যে একটা কন্টিনিউয়াস যে অন্যান্য রাজ্যের সঙ্গে আজকে ডিফ্লেক্ট করছে, এটাকে বলে ডিফ্লেকশন পলিটিক্স। এটা হলো নিজের যে অপারদর্শিতা। আজকে কোবিন অ্যাপে কেন দিচ্ছে না, আজকে সাধারণ মানুষকে কেন দ্বারস্থ হতে হচ্ছে, শাসক দলের যে পার্টি অফিসের কাছে, দাদাদের কাছে, ক্লাবের কাছে কেন দ্বারস্থ হতে হবে? সাধারণ মানুষ তো দেখতে পাবে যে আমার এখানে আজকে 100 জনের আজকে যে স্লট আছে সেই 100 জন ভর্তি হয়ে গেলে 101 জন যাবে না। এরকম ভাবে মানুষের ডিগনিটি নিয়ে ছেলেবেলা খেলাচ্ছে, এটা তো একদম কখনো কাঙ্ক্ষিত নয়। মানুষের করদাতার টাকা দিয়ে এই ভ্যাকসিন কেনা হচ্ছে, করদাতার টাকা দিয়ে এই রাজ্য সরকারের যে বিভিন্ন হাসপাতাল চলছে, এসএসকেএম হাসপাতাল বলুন বা বিভিন্ন হাসপাতাল বলুন, সেখানে করদাতার কোনো একটা মিনিমাম সম্মানটুকু নেই, তার মিনিমাম ডিগনিটিটুকু নেই, তাকে গিয়ে লড়াই করতে হচ্ছে তার জনস্বাস্থ্য শিখে উঠছে, এমনই অভিযোগ করছেন ডক্টর ইন্দ্রনীল কোহিনুর। কারণ কোভিড আচ্ছা ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ খারাপ, ভীষণ মিথ্যে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী ভাবনা গুপ্তা 30শে জুন তিনি বলেছেন যে ঝাড়খণ্ডে আসছে না, তিনি সেন্টারকে অ্যাকিউজ করছেন। বিএমসি তৃণমূলের নয়, সেখানে তারা বলছে যে প্রপার ভ্যাকসিনেশন হচ্ছে না, ভ্যাকসিন আসছে না। আজকে একটু জেনে নিতে হবে 21শে জুনের পর থেকে রাজ্য সরকারের হাতে কিন্তু আর ভ্যাকসিন কেনার ক্ষমতা নেই। যা করবে ওটা কেন্দ্রীয় সরকার করবে। তারা প্রাইভেট এজেন্সিসগুলোর হাতে ডাইরেক্ট প্রক্রিয়া করুক, নামানি কথা। নাম্বার 3, আমি যে বারবার যে জায়গাটা বলছি, ধরুন আপনার 1 বছর হয়ে গেল, একটা ফিনান্সিয়াল ইয়ার কমপ্লিট হয়ে গেল, আরটিআই বলছে 35,000 কোটি, মাইন্ড ইউ 35,000 কোটি কিন্তু নট অন অল ভ্যাকসিন, পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশনে দেওয়া হয়েছিল, পুরোটা কিন্তু ভ্যাকসিনেশনের জন্য নয়। তাও যদি আমি ধরে নিই তর্কের খাতিরে 35,000 কোটি টাকার মধ্যে মাত্র 4,500 কোটি টাকা কেন্দ্রীয় সরকার পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশনে খরচা করেছে। কেন ফান্ডে ইউটিলাইজ হচ্ছে না? 1 বছরে ফান্ডে ইউটিলাইজ করতে পারলো না কেন্দ্রীয় সরকার। আর 3, প্যান্ডামিক আইন থাকাকালীন ইয়েস হেলথ সেন্টারের নয় রাজ্য সরকারের দায়িত্ব, কিন্তু প্যান্ডামিক আইন থাকতে এটা ইন্দ্রনীলবাবু সবচেয়ে বেশি ভালো জানেন যে প্যান্ডামিক আইন থাকলে সেখানে কেন্দ্রীয় সরকারের দায়িত্বটা কতটা থাকে, রাজ্য সরকারের দায়িত্ব কতটা থাকে। আচ্ছা, এখানে আইন এবং ডেটা দুটো বিষয় নিয়েই কোহিনুর বললেন, কিন্তু কোহিনুরের কাছে আমার আবার কিন্তু ওই একটাই প্রশ্ন। আমি একটা বিষয় জানতে চাইবো কোহিনুর, এ রাজ্যের একজন মানুষ হিসেবে, আমিও একজন ভ্যাকসিন গ্রহীতা হিসেবে জানতে চাইবো যে আমরা যদি জানি যে রাতভর যারা দাঁড়িয়ে রয়েছেন সেই লাইনটা যদি গোনা যায় তাহলে সেখানে হয়তো 500 মানুষ দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ভ্যাকসিন ক্যাম্পে সেখানে হয়তো 100টা ডোজ দেওয়া হবে। তাহলে কেন এই 500 জনকে বলা হচ্ছে না যে 100 জন থাকুন, বাকিরা চলে যান? তাহলে তো কোভিড বিধিও ফলো করা হয়। এখানেই তো প্রশাসনের জায়গা, কেন প্রশাসন বারবার দেখুন, কোন পুলিশ প্রশাসনই তো গিয়ে প্রথমেই গিয়ে লোককে ধাক্কা মারছেন না, ধাক্কা মারার প্রশ্নই ওঠে না। বারবার এটা বলে দেওয়া হচ্ছে যে আর এরপর হচ্ছে না, কিন্তু স্বাভাবিকভাবে মানুষ তো প্যানিক, মানুষ চাইছে যে তারা ভ্যাকসিনেশনটা প্রপারলি হোক। কথা শোনাচ্ছেন, এটা কিন্তু অদ্ভুত কথা শোনাচ্ছেন। এখানে যদি প্রথম থেকেই বলে দেওয়া যায়, আমার মনে হয় এখানে ইন্দ্রনীল বাবু আমার সঙ্গে একমত হবেন। ইন্দ্রনীল বাবু, সেটা রিপাবলিকের সঙ্গে বিজেপি সবসময় একমত, তাহলে তো সেটা কোনো অসুবিধা নেই, সেটা ম্যাক্সিমাম টাইমে না 100% একমত হবে। কোহিনুর বাবু, আপনি ভ্যাকসিন নিয়ে রাজনীতিটা পরে করুন, ভ্যাকসিনটা নিয়ে রাজনীতি পরে করুন, যেটা বাস্তব, যেটা আপনার একটু জানা দরকার যে আজকে কোভিন অ্যাপে আপনারা এই জবাবটা কেন দিচ্ছেন না? কোভিন অ্যাপে কেন ভ্যাকসিনেশন বিনামূল্যে যে সরকারি ভ্যাকসিনেশন সেশন সেগুলো কেন শো করছে না কোভিন অ্যাপে? শুধুমাত্র পশ্চিমবঙ্গে, অন্যান্য রাজ্য তো অন্যান্য অবিজেপি শাসিত, সেটা শুধু বাংলায় না সারা ভারতবর্ষে কোভিন অ্যাপ আছে। বিএমসি বম্বে মিউনিসিপাল কর্পোরেশন তারা সবথেকে বেশি প্রশ্ন তুলেছে কোভিন অ্যাপ নিয়ে। আপনি ওরাকে যাবেন না প্লিজ, বিএমসির কথায় আমরা যাচ্ছি না, আমরা এ রাজ্যের কথা বলছি। আমরা যখন কোভিড বলছি তখন তাহলে কেন কোহিনুর, তাহলে কেন আমাদের বেসরকারি হাসপাতালগুলোর খবর দেওয়া হচ্ছে সেখানে ভ্যাকসিনেশন ড্রাইভের জন্য ডেট পাওয়া যাচ্ছে? গেছিলেন কদিন আগে আপনাদের মুখ্যমন্ত্রী, তিনি গিয়ে সেই আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে হাত মিলালেন। এই অরবিন্দ কেজরিওয়ালের আন্ডারে বিএমসি বম্বে মিউনিসিপাল কর্পোরেশন সেখানে তারা দিল্লিতে কেন এই অবস্থা?
দিল্লিতে তারা কেন কোউইন অ্যাপ চালাতে পারছে প্রযোজ্য না, আছে কিন্তু কোউইন অ্যাপ কলকাতায় চালাতে নয়? পারছে না, কেন? তার কারণ দিল্লি পাচ্ছে তো কলকাতা স্টকের পারবে না। দিল্লি সঙ্গে successful মনে করছে। properly আপনি যে বম্বে supply মিউনিসিপ্যাল কর্পোরেশন মিলছে বলছেন, না। বম্বেতেও প্রযোজ্য। দুই, কেন পশ্চিমবঙ্গে আপনারা কোউইন প্যানিক অ্যাপ করছেন? অর্থাৎ অর্ধেক ভ্যাকসিনগুলো সময় কোথায় server যাচ্ছে, থাকছে পাচার না। হচ্ছে নাকি? মানুষ এটা ভ্যাকসিনগুলো ফেস যাচ্ছে করেছে। কোথায়? এবং এইটাই মানুষের প্রশ্ন আছে, আমি যখন আরেকটা ভ্যাকসিন ছোট্ট আসছে, উদাহরণ দিয়ে সেই দিচ্ছি। ভ্যাকসিনগুলো আমি যাচ্ছে উদাহরণটা দিয়ে কোথায়? দিন না। এই উত্তরটা উদাহরণটা দিতে দিয়ে হবে দিন। সরকারকে। 16ই জানুয়ারি থেকে হয়ে গেছে মানে এটা নয় যে মানুষকে আপনারা ষোলোই জানুয়ারি থেকে চলে যাননি আপনারা। process আপনার এই ভ্যাকসিনগুলো start যাচ্ছে হয়েছিল। কোথায়? মানুষ এই প্রশ্নে কিন্তু জবাব দিতে হবে রাজ্য vaccination সরকারকে। 3 মাসে আজকে satisfied যখন হয়েছে কোভিড বলেই আপনারা দেখাতে তৃণমূল পারছেন না যে কোন কংগ্রেসকে ডোজ মানুষ কোথায় রাস্তায় যাচ্ছে। দেখেছে। আমাদের এটা রাজ্যে, স্বাভাবিক। আমাদের মানুষের কলকাতায় আজকে কোন সম্পূর্ণ কোন শেষ জায়গায় সময় আজকে এটার ভ্যাকসিন উপরই হচ্ছে focus মানুষ ছিল জানতে পারছে যে না। vaccination মানুষকে পার্টি process অফিস থেকে জানতে কিভাবে হচ্ছে চলছে। যে কোথায় সেখানে ভ্যাকসিন মানুষ হবে। পশ্চিমবঙ্গ মানুষ কেন সরকারের উপর পার্টি আস্থা অফিসে রেখেছে। যাবে? এটাই তো ভ্যাকসিনেশন সবথেকে বড় কোথায় প্রমাণ। জানতে? মানুষের হাতে যে আজকে যে ক্ষমতা দেওয়া আছে, মানুষ নিজে জানতে পারবে আজকে তথ্য। আরে কোউইন অ্যাপ তো কাজ করছে না, সবাই জানে। কোউইন অ্যাপ প্রথম থেকে নেওয়া হয়েছিল, কোউইন অ্যাপ কাজ করছে না। কোউইন অ্যাপ কোনোভাবে কাজ করছে না বলেই এই সিচুয়েশন আজকে আসতে হয়েছে। আপনাকে ডিফেন্ড করতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি, আমি তো গর্ব করে বলতে পারি আমাদের সরকার বেঙ্গালুরুতে আছে, কর্ণাটকে আছে, কলকাতায় 61% ফার্স্ট ডোজ দিয়েছে। একটা বিজেপি শাসিত রাজ্য বলুক যার ক্যাপিটালে, যার রাজধানীতে 61% ভ্যাকসিনেশন ফার্স্ট ডোজ দিতে পেরেছে, 21% সেকেন্ড ডোজ দিতে পেরেছে। আমি বলছি না, এটা আমি এই জায়গা থেকে আমরা ডেটার বাইরে বেরিয়ে আবার সেই তৃতীয় ঢেউয়ের প্রশ্নে আসবো এবং তৃতীয় ঢেউয়ের আগে এরাজ্যের মানুষ এবং স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো কতটা ভালো জায়গায় রয়েছে, সদর্থক জায়গায় রয়েছে, সেই নিয়েই কথা বলবো। চিকিৎসক কুণাল সরকার আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো ডক্টর সরকার, যে এই জায়গায় দাঁড়িয়ে তৃতীয় ঢেউ সামলানোর মতো ভ্যাকসিনেশন কি এখনো পর্যন্ত হয়েছে আমাদের রাজ্যে? কথাটা, আমাদের রাজ্য তো আমাদের দেশের বাইরে বেরিয়ে ভ্যাকসিনেট করতে পারবে না। এখন আমরা মোটামুটি চেয়েছিলাম যে আমরা দেশ হিসেবে চেয়েছিলাম দৈনিক 80 থেকে 85 লক্ষ ভ্যাকসিনেশন করতে, এবং সেইটা যদি আমাদের মাপকাঠি হয়ে থাকে তাহলে মোটামুটি পশ্চিমবঙ্গে দৈনিক অ্যাবাউট 6 লাখের কাছাকাছি ভ্যাকসিনেশন হবার কথা। আমরা জাতীয় টার্গেটেও আমরা কাছাকাছি যেতে পারিনি, রাজ্যের টার্গেটেও আমরা যেতে পারছি না। কিন্তু যেটা মন্দের ভালো, যেটা খানিকটা হয়ে দাঁড়িয়েছে, ভালো বলা কিনা জানি না, যে দ্বিতীয় ওয়েভে আমাদের সারা দেশের এত অসংখ্য মানুষ এফেক্টেড হয়েছেন যে সেখানে প্রায় কম বেশি 68% আমাদের এক্সপোজার রেট বা সেরো পজিটিভিটি গিয়ে দাঁড়িয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সেরো পজিটিভিটি গিয়ে দাঁড়িয়েছে 60%। অর্থাৎ আমাদের যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেটা হচ্ছে V+E, খানিকটা ভ্যাকসিনেশন, খানিকটা এক্সপোজার। তাও যদিও আমাদের ভ্যাকসিনেশন আমাদের যতটা ডিজায়ার টার্গেট তার থেকে আমরা বেশ খানিকটা নিচে আছি, অ্যাটলিস্ট 40% ডাউন আছি। আমাদের এক্সপোজার অনেক গুণ বেশি হয়েছে। সুতরাং খানিকটা হয়তো আমরা মনে করতে পারি যে আমাদের পপুলেশন ইমিউনিটিটা খানিকটা গ্রো করার কথা, এবং সেই অনুযায়ী যদি আমরা লাস্ট 3-4টে মডেল দেখি, যে আমরা যদি খুব কোথাও পদস্খলন না করি, খুব কোথাও আরেকবার বোকানো না করি, তাহলে আমরা মাঝে মধ্যে দেখবো বিভিন্ন রিজনে আমরা দেখবো যা ইনফেকশন একটু বাড়লো, একটু কমলো, আবার একটু বাড়লো, আবার একটু কমলো। কিন্তু সেই অতিকায় অতি দানবিক যে দ্বিতীয় ওয়েভ আমাদের সামনে এসেছিল, যে আশা করি যদি আমরা চোখ কান খুলে অ্যালার্ট হয়ে চলতে পারি, লোকাল ডেটাকে রেসপেক্ট করতে পারি, লোকাল প্রিভেনশন প্রোগ্রামস করতে পারি, তাহলে আশা করি সেই অতি দানবিক দ্বিতীয় ওয়েভের তো আমাদের আর দেখতে একটা হবে তৃতীয় না। ওয়েভ আমাদের দেখতে হবে। আমরা এই জায়গা থেকেই সব্যসাচী বাবুর কাছে আসবো। সব্যসাচী বাবু, আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যে মানুষ লাইন দিচ্ছেন, তাদের ডিগনিটি হারাচ্ছেন, যেটা কিন্তু বারবার দেখতে পাচ্ছি। প্রশাসনের যারা প্রতিনিধি তারা তাদেরকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন যখন তারা নাগরিক অধিকার ক্লেম করতে আসছেন, তারা ভ্যাকসিন নিতে আসছেন। কোথাও ভ্যাকসিনের জন্য টাকা দিতে হচ্ছে, যেটা কিন্তু তাদের অধিকার, সেই জায়গায় তারা যাতে ভ্যাকসিনটা পান সেই জন্য টাকা দেওয়া হচ্ছে। অন্যদিকে বেআইনি ক্যাম্পের রমরমা। এ রাজ্য কোথায় দাঁড়িয়ে আছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে? দেখুন, প্রথমত এই রাজ্যের আর একটা বড় ভুল, সেটা হচ্ছে ডক্টর সরকার বলবার সময় বললেন শেষকালে যে আমরা যদি লোকাল ডেটাকে যদি রেসপেক্ট করতে পারি তাহলে আমরা করতে পারবো। দিস ইজ সামথিং ভেরি ইম্পর্ট্যান্ট। লোকাল ডেটা তাকে রেসপেক্ট করতে হবে, এবং এটা সত্যি যে কথাটা সেটা বলতে হবে, ডেটা সরিয়ে নিলে হবে না। এই রাজ্য সেই রাজ্যগুলির মধ্যে আনফর্চুনেটলি যেখানে ডেটা সরিয়ে নেওয়া হয়েছে। কতজন সংক্রমণের ডেটা, ভ্যাকসিনেশনের ডেটার ক্ষেত্রেও অপ্রতুলতা রয়েছে।
সংক্রমণের ডেটার ক্ষেত্রে অপ্রতুলতা রয়েছে। কি লুকোবো? আমার রাজ্যে যদি সংক্রমণ বেশি হয়, সেটা লুকোনোর তো কিছু নেই, আমাকে সেটাকে কেয়ার করতে হবে, ট্রিট করতে হবে। একদম। আমাকে মানুষের যে জীবনের অধিকার, এটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার দেয়নি, এটা সংবিধানও দেয়নি। এই অধিকারটা মানুষ জন্মগতভাবে অধিকারটা নিয়ে জন্মেছেন, একদম। যার জন্য এদেরকে মৌলিক অধিকার বলা হয়। ঠিক। কোনো অবস্থাতে এটা কাটা যায় না। আপনার এই বিষয়টা নিয়ে বিষয়টাই হচ্ছে কোহিনুর বাবুর কাছে যাব। জনস্বাস্থ্যের অধিকার। কোহিনুর বাবু, এটা কিন্তু একেবারে প্রথম ঢেউ যখন এসেছিল, করোনা যখন থেকে মানুষ চিনেছিল, করোনা নামক এই নামটার সঙ্গে যবে থেকে পরিচিত হয়েছিল, সেই সময় থেকে এই কথা উঠে আসছে, অভিযোগ শাসক দল এবং প্রশাসনের বিরুদ্ধে যে তারা ডেটা লুকোচ্ছে। কি দরকার ছিল? ডেটা লুকোচ্ছে, এই অভিযোগটা সর্বৈব মিথ্যে। এটা একটা বস্তা পচা রেকর্ড, এটা আমরা গত এক বছর ধরে শুনছি, কিন্তু কেউই কিছু বলতে পারছে না। আপনার মনে আছে যখন এই কোমরবিডিটি, এটা প্রথমে পশ্চিমবঙ্গ সরকার তুললো, বিজেপি টিজেপি সবাই মিলে এটাকে নিয়ে প্রশ্ন তুললো, কী কোমরবিডিটি। পরের দিন থেকে ঠিক 48 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সরকার এই পলিসিটাকে নিল। তো ডেটা লুকোনোর কিছু নেই, এবং সবাই জানে পশ্চিমবাংলায় আজকে কোথায় এসে কোভিড ডেটটা নেমেছে। নিশ্চয়ই দি অল ক্রেডিট গোজ টু দি পিপল অফ বেঙ্গল। তারা কনসার্ন, তারা কনসিয়াস, তারা এটা বুঝতে পেরেছে, তারা সরকার প্রশাসনের কথা শুনে চলেছেন, ডাক্তারবাবুদের কথা শুনে চলেছেন, হেলথ সিস্টেমের সঙ্গে থেকেছেন, তাই বলে আজকে এই রেজাল্ট এসছে। আমার ধারণা ভ্যাকসিনেশন প্রসেসটাকে, আমার খুব সিম্পল কথা, ভ্যাকসিনেশন প্রসেসটাকে যদি একটু আমাদের যদি অপ্রতুলতা সরিয়ে দিয়ে একদম সেন্ট্রালাইজ প্রসেসে হয়, হোক না সেন্ট্রালাইজ প্রসেসে, অপ্রতুলতাটা সরুক, আমার মনে হয় এই তাড়াহুড়ো থাকবে না। মানুষের মধ্যে একটা প্যানিক আছে, যে কোনো সাধারণ মানুষ তারাও তো ডিটেল বোঝে না। আমি আজকে পর্যন্ত ভ্যাকসিন নিইনি, নিতে পারিনি, আমার মনে হচ্ছে যে অন্যরা নিক, পরে আমার যখন হবে আমি নেব, আমার নিজের অসুস্থতা ছিল, আমার অ্যান্টিবডি হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, আমার জ্ঞান নেই, সাধারণ মানুষ এরকম। একজন চিকিৎসক হিসেবে ডক্টর ইন্দ্রনীল খাঁ, তিনি কি বলছেন? আপনিও কি একমত কোহিনুরের সঙ্গে? 30 সেকেন্ড সময় দিলাম আপনাকে। দেখুন, এখন রাজনৈতিক যে লড়াই সেটা এক জায়গায়, কিন্তু আজকে লড়াইটা কিন্তু কোভিডের বিরুদ্ধে, এবং ভারতীয় জনতা পার্টিও কিন্তু সেই দিকেই এগোচ্ছে। কারণ আজকে অন্যান্য দল যখন বসে বসে 2024-এ রাজনীতি কে কোন দলে যাবে, কোন অ্যালায়েন্স করবে, বা কোন রাজ্যে কে দখল করবে, এই নিয়ে লড়াই করছে, এই নিয়ে মারপিট করছে, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির লক্ষ্য কিন্তু ভ্যাকসিনেশন এবং সাথে সাথে মানুষকে একটা জনজাগরণ তৈরি করা, যাতে ভ্যাকসিনেশন এবং সাথে সাথে কোভিড এর সঙ্গে আমরা মোকাবিলা করতে পারি। যদি আগামী দিনে কোথাও কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কোথাও ফলো না হয়, সেখানে আমরা কিভাবে ফলো করতে পারি, সেই জন্য মানুষের একটা জনজাগরণের জন্য আমরা অলরেডি যে একটা ন্যাশনাল হেলথ ভলেন্টিয়ার্স একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, আজকে সমগ্র দেশ জুড়ে এটা নিচ্ছি, এবং আমাদের লড়াই কোভিডের বিরুদ্ধে, রাজনৈতিক লড়াই অন্য জায়গায়, কিন্তু এখন প্রধান সেই জায়গা থেকে মানুষের স্বাস্থ্য যেন সুস্থ থাকে, সেই দিকেই আমাদের নজর। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের এখানেই আমাদের এই আলোচনা শেষ করতে হচ্ছে, এরপরে রয়েছে আমাদের ব্রেকিং নিউজ সেগমেন্ট, কিন্তু আপনাদের সবাইকে আমাদের এই আলোচনায় থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা এরপর ফিরে আসছি একটা ব্রেকিং নিউজ সেগমেন্ট, আমাদের এই মুহূর্তে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে ব্রেকিং নিউজ হিসেবে, সেদিকে আমরা নজর রাখবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, আমরা যেরকমটা জানি যে জবাব চাই বাংলার এই অবস্থা, এই জায়গায়, এই মোড়ে এসে আমরা কিন্তু ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্রেকিং নিউজগুলো আমাদের সামনে আসছে সেদিকে নজর রাখবো। আমাদের আজকে যেটা সব থেকে বড় এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সেটা অবশ্যই বাবুল সুপ্রিয় সংক্রান্ত। বাবুল সুপ্রিয় ইতিমধ্যে ফেসবুক লাইভে বলেছিলেন যে তিনি রাজনীতি ছাড়ছেন, কিন্তু রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন বাবুল সুপ্রিয়, এখনো তিনি সে কথাই বলছেন, কিন্তু সাংসদ পদ, সেই সাংসদ পদ ছাড়ছি না, এমনই কথা বলেছেন বাবুল সুপ্রিয়। আসানসোলের সাংসদ, বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, তিনি বলেছেন সাংসদ পদ ছাড়ছেন না এবং আসানসোলে গিয়ে কাজ করবেন, সে কথাও বলেছেন। তিনি ঠিক কি বললেন আমরা শুনবো। দেখুন, আমার রাজনীতি ছাড়ার যে সিদ্ধান্ত সেটা আমি আগেই নিয়েছি, সেটা থেকে আমি কোনোভাবেই ব্যাক আউট করছি না। কোনো রাজনৈতিক প্রোগ্রামে আপনারা আমাকে দেখবেন না, কোথাও কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমি থাকবো না। কিন্তু আমার নাড্ডাজি, অমিত শাহজি, বসেরাও, ওনার এতদিন ওনার সাথে কাজ করেছি, এত ভালোবাসা পেয়েছি, ওনারা আমাকে যেটা বলেছিলেন, যেটা আমার পরবর্তীকালে আমি আগে বলেছিলাম যে এমপি পদ থেকে ইস্তফা দেবো, কিন্তু আমার মনে হয়েছিল ওনারাও বলেছিলেন যে ওই ডিসিশনটা আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি অ্যানাউন্স করেছিলাম। আমি অ্যাজ আ কনস্টিটিউশনাল পোস্ট, এটা আমার সাংবিধানিক পোস্ট, সেইটা আমি সেইভাবে আমি আসানসোলের কাছে অ্যাভেলেবেল থাকবো। এটাও সত্যি যে আসানসোল থেকে যে আমি মেসেজগুলো পেয়েছি, তাতে এটা বোঝা গেছে যে আমার ছেড়ে দেওয়াটা ওখানকার মানুষ চাইছে না। কোনোভাবে কোনো রকম রাজনৈতিক ব্যাপারে থাকবো না, ওনারা যেটা আগের দিন বলেছিলেন। কিন্তু আমি কনস্টিটিউশনাল পোস্ট, আমি দিল্লিতে আমার কোনো বাড়ি নেবো না,
এই বাড়িটা আমি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিচ্ছি। কোনো অফিসিয়াল এমপি ফ্ল্যাট বা বাংলো যেটা দেওয়া হয় সেটাও আমি নেবো না। আমার সিআরপিএফ সিকিউরিটি থেকে আরম্ভ করে সব কিছু আমি ছেড়ে দেবো। আমার ইয়াং ফ্যামিলি, আমার কোনো অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম নেই। যেটা নর্মাল এমপি যে আছে সেইভাবে আমি আমরা শুনলাম কি বললেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদিকে রাজনীতি করবেন না, অন্যদিকে সাংবিধানিক পদ তিনি সেটা রেখে দিচ্ছেন। একটা নতুন টুইস্ট এলো কি বাবুল সুপ্রিয়র তরফ থেকে? দেখো, একদমই। এবং পলিটিক্যাল সায়েন্সে যেটাকে, রাষ্ট্রবিজ্ঞানে যেটাকে বলে, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবিলিটি। সম্ভাবনার শিল্প হচ্ছে রাজনীতি। অর্থাৎ এখন আমরা যে ধরে নিচ্ছি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন, অনেকে বলছেন যে এখনও অনেকগুলো ডেভেলপমেন্টস বাকি আছে। জেপি নাড্ডার সাথে ওনার বৈঠক হয়েছে, নরেন্দ্র মোদী অমিত শাহর সাথে এখনও বৈঠক হয়নি। কিন্তু এখন আমাদের যেহেতু 24 আওয়ার্স নিউজ চ্যানেল, 24 ঘন্টার চ্যানেলে আমাদের বলতে হচ্ছে রাজনীতি থেকে আপাতত সন্ন্যাস নিচ্ছেন বাবুল সুপ্রিয়। কিন্তু যেভাবে আমরা এর আগেও দেখেছি, জাভেদ আখতার, আমরা দেখেছি শাবানা আজমিকে, এবং একাধিক রাজনীতিবিদ হিসেবে অনেকে ছিলেন এবং পরবর্তীকালে তারা সাংসদ হিসেবেই শুধু থেকে গেছেন, কোনো রাজনীতির অংশ হননি। ঠিক সেভাবেই বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন, আলবিদা নিচ্ছেন। কিন্তু কেন, সেই প্রশ্নটাই থেকে যাচ্ছে। এবং অনেকগুলো পসিবিলিটিস আমরা জানতে চাই। বাংলাতেই প্রথম ইঙ্গিতটা দিয়েছিলাম যে রাজনীতি থেকে অবসর নিচ্ছেন, কিন্তু বাবুল সুপ্রিয় আজকে বললেন সাংবিধানিক যে পদ, সেই পদটা থাকবে। কিন্তু কেন, প্রশ্নটা সেখানেই থেকে যাচ্ছে। তাহলে কি দিলীপ ঘোষের জন্য? তাহলে কি আসানসোলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের জন্য? তাহলে কি অন্যান্য কোনো পসিবিলিটি আছে কিনা? একাধিক জায়গায় রাজনৈতিক বিশ্লেষকরা একাধিক তত্ত্ব দিচ্ছেন, কিন্তু বাস্তবে বাবুল সুপ্রিয় কি বলছেন তার দিকে আমাদের নজর থাকবে। এবং রিপাবলিক বাংলায় আমরা বারবার চেষ্টা করব বাবুল সুপ্রিয়র প্রতিক্রিয়া পাওয়ার, যে কেন, আসল কারণটা কি, সেইটা জানার। বিশাখা, ধন্যবাদ ময়ূক। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। এবং এরপরে আমরা যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ খবর যেটা আমাদের সামনে উঠে আসছে। নিউটাউন নীলছবি কাণ্ডে গ্রেফতার মৈনাক ঘোষকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বারাসাত আদালতের তরফ থেকে। নীলছবি কাণ্ডে গ্রেফতার মৈনাক ঘোষ, তাকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর কি তথ্য জানা যাচ্ছে আমরা এই নিয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত নিউটাউন নীলছবি কাণ্ডের কি আপডেট? দেখো বিশাখা, নিউটাউন নীলছবি কাণ্ডে আপাতত যে ধৃত নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষ, তাদেরকে কিন্তু আজকে বারাসাত আদালতে তোলা হয়েছিল। মৈনাক ঘোষকে 4 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। অন্যদিকে নন্দিতা দত্ত, তার কিন্তু 8 দিনের হেফাজত হয়েছে এবং তাকে আগামী 10ই আগস্ট তাকে কিন্তু ফের বারাসাত আদালতে তোলা হবে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। এবং যা আমরা এখনো পর্যন্ত রিপাবলিক বাংলায় তুলে ধরছি, এই যে ধৃতরা, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে তদন্ত চলছে এবং সেই তদন্তে লক্ষ্য করা হচ্ছে কোন কোন অ্যাকাউন্ট থেকে তাদেরকে লেনদেন করা হতো, বা এর সঙ্গে আর কারা কারা যুক্ত, কোনো বড় মাথা যুক্ত আছে কিনা, তা কিন্তু খোঁজ করছে তদন্তকারীরা। বিশাখা, শিবাশিস, আমরা দেখেছি যে এই কাণ্ডে অর্থাৎ নিউটাউন নীলছবি কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, একের পর এক মোড় পাওয়া গেছে। সেই জায়গা থেকে আরো দুটো নাম, একটা ইয়াশ ঠাকুর এবং অন্যটি অবশ্যই রাজ কুন্দ্রা, তার সঙ্গে এই গোটাটার কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটাও কি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে? দেখো বিশাখা, একটা তো সম্পর্ক স্পষ্ট যে মুম্বাই পুলিশের খাতায় যে ইয়াশ ঠাকুরের নাম রয়েছে এবং নিউটাউন কাণ্ডেও কিন্তু ইয়াশ ঠাকুরের নাম উঠে আসছে। এবং রিপাবলিক বাংলায় আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী প্রথম এই খবর তুলে ধরে যে কলকাতাতেও কিন্তু ইয়াশ ঠাকুরের নাম উঠে আসছে এবং রাজকুন্দ্রার এই যে নীলছবির ফাঁদ, সেই ফাঁদ বা নীলছবির ফাঁস, সেই নীলছবির ফাঁস কিন্তু কলকাতাতেও ছড়িয়ে রয়েছে। এবং ফলে বোঝা যাচ্ছে এই যে পুরো নেটওয়ার্ক, এই যে কুচক্র, তাতে কিন্তু বলাই যায় যে এই সবটা জুড়ে, ভারত জুড়ে যে নীলছবির চক্র তৈরি করা হচ্ছিল, তার মধ্যে কিন্তু নিউটাউন কাণ্ড অন্যতম। বিশাখা, ধন্যবাদ শিবাশিস। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। এবং এই নীলছবি কাণ্ডর পরেই আমাদের পাশাপাশি যে খবরের দিকে চোখ রাখতে হচ্ছে এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, যেটা রাজ্যের নিয়োগ সংক্রান্ত একটা খবর। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই চাকরিতে নিয়োগ, এবং যারা মাওবাদী হিসেবে এতদিন কাজ করে এসেছে কিন্তু তারা অস্ত্র সংবরণ করেছে, তারা অস্ত্র ছেড়েছে, রাজ্যের 4 জেলায় আত্মসমর্পণ করেছে যারা, সেই সমস্ত মাওবাদীদের হাতে তুলে দেওয়া হলো নিয়োগপত্র। আমরা শুনে নেব আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন এই নিয়ে।
দিবস ঘোষণার আগে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে জঙ্গলমহলে আগেও আমরা 40,000 ছেলে মেয়েদের চাকরি দিয়েছি পুলিশে, এর আগেও কয়েক হাজার যারা কখনো কেএলও করতো, কখনো মাওয়িস্ট করতো, বা অনেকে মাওয়িস্ট ঘটনার সময় মিসিং ছিলেন, তাদের পরিবারগুলো 10 বছর হয়ে গেছে কিছু পায়নি, তাদের হাতে কিন্তু আজকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ খেলা হবে দিবস প্রকল্পের যখন উদ্বোধন করলেন সেই দিনই তিনি বললেন যে নিয়োগ করা হবে এই মাওবাদীরা যারা আত্মসমর্পণ করেছেন, এবং তারপরই 4 জেলায় অ্যাকশন নেওয়া হলো। তিনি বললেন এরপরেই 4 জেলায় আত্মসমর্পণকারী মাওবাদীদের হাতে নিয়োগপত্র পৌঁছে দেওয়া হলো, চলে গেল তাদের হাতে চাকরির নিয়োগপত্র। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা মুখার্জি। সমাদৃতা, আজকের যেটা আমরা দেখতে পেলাম ইনস্ট্যান্ট কাজ হলো, মুখ্যমন্ত্রী বললেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, তারপরেই 4 জেলায় আত্মসমর্পণকারী মাওবাদীদের হাতে নিয়োগপত্র। একদমই বিশাখা, এবং তুমি খেলা হবে দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন, যেটা তুমি একটু আগেই উল্লেখ করলে, ঠিক খেলাটাই শুরু হলো। 2011 সালের কথা আমার মনে থাকবে, যখন মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মাওবাদীদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সাহায্য করবেন তিনি। 2011 পর থেকে আমরা দেখেছি মাওবাদীরা কিন্তু তার কথায় আশ্বস্ত হয়ে কোথাও একটা সামাজিক মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করেছিল। তাদের প্রতিশ্রুতি কি দিয়েছিলেন? চাকরি হবে। 2011 কথা বলছি, এটা 2021। কোথাও যে একটা ফাঁক থেকে গিয়েছিল সেটা খুব পরিষ্কার, কারণ দেখা গিয়েছে গত বিধানসভা ভোট, জাস্ট যে বিধানসভা ভোট আমরা শেষ করলাম, এই বিধানসভা ভোটেই ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায় আমরা বিক্ষুব্ধ দেখেছি, বিক্ষুব্ধদের ক্ষোভ শুনেছি, যারা মাওবাদী রাস্তা ছেড়ে তারা সামাজিক মূল স্রোতে, জীবনের মূল স্রোতে ফেরার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিশ্রুতি মতো চাকরি পুনর্বাসন পাননি। সেই ক্ষোভের আঁচ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে প্রমাদ গুনেছেন, এবং সেখান থেকে কোথাও গিয়ে আজকের এই ঘোষণা, অর্থাৎ যে জায়গাগুলো লুপ হোলস থেকে গিয়েছিল, বিভিন্ন জেলা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মাওবাদীর যে জেলাগুলো চিহ্নিত করা হয় মাওবাদীদের সক্রিয়তার জন্য, সেই সব জেলাতে কিন্তু তিনি এবার অ্যাড্রেস করা শুরু করলেন। তিনি সেই লুপ হোলসগুলোতে এবারে নজর দেওয়া শুরু করলেন, এবং অবশ্যই এই বিধানসভা ভোট থেকে শিক্ষা নিয়েই তিনি এই সমস্ত জেলার যত রকম সমস্যা আছে সেই সমস্যার দিকে এবারে নজর দেবেন, সেটা বুঝতেই পারা যাচ্ছে এই চাকরি দেওয়ার পর থেকে। আমরা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা মুখার্জি, এবং আমরা যেটা দেখলাম যে 4 জেলাতেই মুখ্যমন্ত্রী বললেন এবং তারপরেই আত্মসমর্পণকারী মাওবাদীদের হাতে চলে গেল চাকরির নিয়োগপত্র। এর পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজ আমাদের সামনে উঠে আসছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, কাজ না করেও অ্যাকাউন্টে ঢুকছে 100 দিনের কাজের টাকা, 100 দিনের কাজ, যা নিয়ে বারবার এ রাজ্যে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগ কিন্তু এবার আরও একটা নতুন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। বালুরঘাটে বিডিও এসডিওর কাছে অভিযোগ বাসিন্দাদের যে কাজ না করেও 100 দিনের কাজের টাকা ঢুকছে। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে পৌলমী, ঠিক কি অভিযোগ করা হচ্ছে? একেবারে বিশাখা, 100 দিনের কাজ করা হয়নি, কিন্তু তারপরেও অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। শুধুমাত্র 1 জন নয়, একসঙ্গে 64 জনের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে টাকা। 100 দিনের যে কাজের বরাদ্দ, অর্থাৎ যে সময়সীমা ছিল, সেই সময়সীমার নির্ধারিত সময়ের আগে 10 দিন আগে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এমনই অভিযোগ উঠে আসছে বালুরঘাটের নজিরপুর গ্রাম পঞ্চায়েতে, যেখানে পঞ্চায়েত সদস্য এবং যে সুপারভাইজার, তাদের একাংশ জড়িত আছে, এমনটাই অভিযোগ করছে কৈখালী গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, যারা কাজ করছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, অন্যদিকে যারা কাজ করছে না তারা টাকা পাচ্ছে। কিভাবে এই টাকা 64 জনের অ্যাকাউন্টে ঢুকলো? শুধুমাত্র 1,000 টাকা নয়, 2,11,000 টাকা এভাবেই 100 দিনের কাজ না পরেও টাকাগুলি ঢুকে গেছে। আর এরপরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, এবং স্থানীয় বিডিওর কাছেও দরবার করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে এবং কোথায় সমস্যা, সেই সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন স্থানীয় বিডিও। কিন্তু এই যে ঘটনা, কাজ না করার পরেও 100 দিনের কাজের বরাদ্দের টাকা অ্যাকাউন্টে ঢুকবার পরেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বালুরঘাটের নজিরপুর গ্রাম পঞ্চায়েতে। বিশাখা, ধন্যবাদ পৌলমী। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পৌলমী, এবং পৌলমীর কাছ থেকে আমরা যে খবরটা জানলাম সেটা অত্যন্তই চাঞ্চল্যকর, এবং আবারও 100 দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। আমরা এই সমস্ত ব্রেকিং নিউজ এবং আজকের দিনের আমাদের অন্যতম যে গুরুত্বপূর্ণ আলোচনা, যে ভ্যাকসিনেশন নিতে গিয়ে কি মানুষের সম্মানহানি হচ্ছে, মানুষকে কি কোথাও গিয়ে চরম বিশৃঙ্খলার মুখে পড়তে হবেই, এ রাজ্যে কি এটাই দস্তুর, সেই নিয়েও আমরা আলোচনা করলাম। এবং এরপরেও থাকছে খবরের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা তো খবর দেখবই, এবং খবর চলবে রিপাবলিক বাংলায়। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।